নমস্কার। গল্প সঙ্গীত গল্পের আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। গল্প সঙ্গীত আজকের নিবেদন গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প নবজন্ম। যে টাকা খরচ করে ওর বাবা এখানে ওর বিয়ে দিলেন, সে টাকায় কি আর শহরে ভালো পাত্র পাওয়া যেত না? ওর বাবার সব বাড়াবাড়ি, জমি জমি জমি। যারা চাকরি করে খায় শহরে, তারা যেন মানুষ নয়। তিনি নিজে যেন মানুষ নন, তাই এত টাকা খরচ করে এই জঙ্গলের মধ্যে এই ঈশ্বরের ভুলে যাওয়া জায়গায় বিয়ে দিতে হলো মেয়ের। মনে মনে রাগে গজরায় উৎপলা। এই জন্যই কি সে লেখাপড়া শিখেছিল? এই জন্যই কি জন্মাবধি ইলেকট্রিক আলো, কলের জল এবং থিয়েটার, সিনেমা, ফ্যান্সি ফেয়ারের মধ্যে মানুষ হলো? নিতাই অবশ্য চাকরি করে বটে, রাঁচি না হাজারিবাগ না ওই দিকে কোথায়। তবে উৎপলার বাবা যে সে চাকরি দেখে মেয়েকে ওর হাতে দেননি, এটা ঠিক। সে সামান্য চাকরি, অস্থায়ী, কবে আছে কবে নেই। সেখানে উৎপলাকে নিয়ে গিয়ে বাসা করতে সে কোনোদিনই পারবে না। ওই অজ পাড়া গাঁয়েই তাকে জীবন কাটাতে হবে চিরকাল। মূর্খ স্বামী, ততোধিক মূর্খ তার আত্মীয় স্বজন, গরু বাছুর, কিষান, রাখাল এবং এক বন্দে 350 বিঘে জমি। এর মধ্যেই জীবন কাটিয়ে একদিন হয়তো সেই জঙ্গলের মধ্যেই ইহলীলা শেষ করে বিদায় নিতে হবে। আশা নেই, আনন্দ নেই, ভবিষ্যৎ নেই, সব অন্ধকার। ভাবলেই ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে করে উৎপলার। কেন যে সে বিদ্রোহ করেনি? কেন যে সে আত্মহত্যা করবার ভয় দেখিয়ে এই বিয়েটা বন্ধ করেনি? নিজের সেই নির্বুদ্ধিতার কোনো কারণই খুঁজে পায় না। ওর বাবা অবশ্য তখন সান্ত্বনা দিয়েছিলেন, এই তো 60 মাইল রাস্তা, একে কি আর দূর বলে? আমি চাই কি সপ্তাহে সপ্তাহে গিয়ে তোর খবর নিতে পারবো, তুইও মন করলেই আসতে পারবি। তাছাড়া নিতাইয়ের বাবাকে আমি জানি, লোক ওরা কেউ খারাপ নয়। কলকাতার এক গেঁদো পড়া বাড়িতে না হয় বড় জোর 300 টাকা মাইনের কেরানির বউ হতে পারতিস, তাতে কি সুখ পেতিস? চিরজীবন একটা ঘানি কলে ঘুরতে হতো, না অন্তরে না বাইরে, মুক্তি কোথাও থাকতো না। তার চেয়ে এর ঢের ভালো হলো, চাকরি যেমনই করুক, মাইনে যতই পাক, আজকালকার বাজারে টাকার দাম কি। কিন্তু এসব যে বাজে কথা তা উৎপলা জানে। শুনতেই 60 মাইল, 52 মাইল ট্রেনে যেতেই ও লাইনে 4.5 ঘন্টা সময় লাগে, তাও ট্রেন দিন রাতে 3খানি। কে বলবে এটা অ্যাটমের যুগ? আর বাকি 7-8 মাইল গরুর গাড়িতে, সে নাকি আরও 4.5 ঘন্টা। এত কষ্ট করে যে কেউ তার খবর নিতে যাবে না ফি হপ্তায়, তা সে বোঝে। আর সেও ওই ঘর থেকে মন করলেই যে আসতে পারবে, তাও জানা আছে। অভিমানে উৎপলার 2 চোখ জ্বালা করে জল ভরে আসে। সকলকার উপরেই যেন ওর অভিমান, বিশেষ করে বাবার উপর। তিনি নাকি ওকে খুব ভালোবাসেন, ছাই বাসেন। এই যদি ভালোবাসার নমুনা হয় তো অমন ভালোবাসায় দরকার নেই। এই তো বেলা 1:30টায় ট্রেনে চেপেছে, এখনো পর্যন্ত পৌঁছল না, অথচ 52 মাইল মাত্র নাকি পথ। তারপর সেখানে যে কি অদৃষ্টে আছে কে জানে। এরা তো বলা বলি করছিল যে যদি পালকি পাওয়া যায় তবু অল্পে রেহাই, নইলে গরুর গাড়িতে 4.5 ঘন্টা পাক্কা। সত্যি সত্যি গরুর গাড়ি চড়তে হবে নাকি? বিয়ের কোণে যাবে গরুর গাড়ি চড়ে? ছি ছি, তার চেয়ে ঘেন্না আর কি আছে। কিন্তু স্টেশনে নামতে দেখা গেল উৎপলার অদৃষ্ট দেবতা তার চরম পরীক্ষা নেওয়ার জন্যই তৈরি হয়েছেন।
পালকি এ অঞ্চলে মাত্র দুখানা, তবু অন্য সময় তা সহজেই পাওয়া যায়, কিন্তু আজই বোধহয় উৎপলার অদৃষ্টক্রমেই কাঁকুড়ে বেগপুরের বাবুরা বিবাহ উপলক্ষে দুখানা পালকি আটকেছেন। তারা গেছেন প্রায় 5 ক্রোশ দূরে। আজ আর সে পালকি ফেরবার সম্ভাবনা নেই। সুতরাং গো গাড়ি। ওদেরই বাড়ির গাড়ি নাকি দুখানা এসেছে, আর বাকি আত্মীয় স্বজনদের গাড়ি। বরবধূ এবং বরযাত্রীদের নেবার জন্য 5-6খানা গাড়ি প্রস্তুত। ওরই মধ্যে যেখানা সবচেয়ে বড় এবং নতুন, সেইখানাতেই পুরু করে খড় বিছিয়ে এবং তার উপর শতরঞ্জি পেতে বর কনের জন্য ব্যবস্থা করা হলো। একজন বললেন, আজ তো কাল রাত্রি, যেতে যেতে সন্ধে হয়ে যাবে, বর কনেকে আলাদা বসালে হয় না? কিন্তু তখনই তার প্রতিবাদ এলো, কনের সঙ্গে তাহলে যাবে কি? ঝি থাকলেও না হয় হতো, আর তার চেয়ে ওরাই একটু সাবধানে থাকবে খন। বৌমা, তুমি মুখ টুক ঢেকে বসো গো বাছা। নিতাইও খুব সাবধান, আজ কাল রাত্রি। সত্যি বাবা একটা ঝি পর্যন্ত সঙ্গে দেননি। কি আশ্চর্য লোক! আজন্ম পরিচিত ঘর এবং পরিবেশ ছেড়ে সে এই একেবারে অপরিচিত মানুষের মধ্যে অজানা দেশে আসছে একা। এমন ভাগ্য কারুর হয়? বাবার যুক্তি হলো, শহরের ঝি পাড়াগাঁয়ে গিয়ে কেবল নাক তুলবে, তাতে মেয়েরও মনে প্রথম ইমপ্রেশনটা খারাপ হয়ে যাবে, আর তারাও অপমানিত বোধ করবে। এ নিয়ে বহু অশান্তি আমি হতে দেখেছি। তা বেশ করেছেন, কিন্তু কোলের ভাইটাকে তো সঙ্গে দিতে পারতেন। তার বেলা পরীক্ষা ছুতো করে তাকে আটকে রাখলেন। বোন দেশে গিয়ে যদি তার অসুখ করে, সে যে বেটা ছেলে, তার উপর মমতা যে বেশি। উৎপলা নাকি 4 ভাইয়ের একমাত্র বোন, সেজন্য তার খুব আদর। এই কথাই চিরকাল শুনে আসছে সে। আদরের যা নমুনা, আহা! গরুর গাড়ির কাছে গিয়ে আড়ষ্ট হয়ে উঠল উৎপলা। এর মধ্যে ঢুকবে কি করে, বসবে কোথায়? গাড়ির জানলা দরজা নেই, 3 দিক ঢাকা উপুর করা, কি একটা ব্যাপার। এর নাম নাকি ছই। পা থাকে কোথায়? আর ওই যমদূতের মতো দুটো মোষ এই গাড়ি টেনে নিয়ে যাবে, ভাবলেই যে বুকের রক্ত জল হয়ে যায়। একজন কে সস্নেহে ডাকলেন, এসো না বৌমা, এসো এসো। ও, মোষ দেখে ভয় করছে বুঝি? কিচ্ছু হয়নি, ও মোষ খুব শান্ত, তাছাড়া আমরা তো আছি। তা তো আছেন, কিন্তু এই হেলে পড়া গাড়িতে উঠবে কি করে? পা দিতে গিয়ে পা পিছলে এলো জুতো শুদ্ধ, মাথাটা ঠুকলো ঠকাস করে। কে একটি ছেলে পেছনে কোথায় হেসে উঠল হি হি করে। একজন তাকে ধমক দিলেন। আবারও পড়ে যাচ্ছিল। একটি ছেলে হাতটা ধরে ফেলে সামলে নিলে। রাখাল, যে গাড়ি এনেছিল, সে বললে, মাথাটা হেঁট করে গুঁড়ি মেরে ঢুকে বসো বৌমা, এ তো তোমাদের মোটর গাড়ি নয়, এর চালচলন আলাদা। কোনো মতে জবুথবু হয়ে জন্তুর মতো উঠে বসে উৎপলা। পিছু পিছু স্বামী এসে ঢোকেন। তারপর হঠাৎ গাড়ি তুলে মোষ জোতবার সময় সে আবার এক কাণ্ড। এর জন্য উৎপলা প্রস্তুত ছিল না। হুমড়ি খেয়ে একেবারে নিতাইয়ের ঘাড়ে এসে পড়ল। ছি ছি, কি লজ্জা! তৃষ্ণায় ওর বুক পর্যন্ত শুকিয়ে উঠেছিল, কিন্তু কাকে বলবে সে কথা? কেউ প্রশ্নও তো করল না। ট্রেনে আস্তে আস্তে তবু ওর বরের এক বন্ধু একটা লেমনেড খাইয়েছিল, কিন্তু সে বরফ দেওয়া নয় বলে সবটা খেতে পারেনি। এখন তো বোধহয় স্টেশন শুদ্ধ লোক ঝুঁকে পড়ে মজা দেখতে এসেছে, কিন্তু কারুর কি কথাটা মনে পড়ল না? শহরের লোককে ওরা গালাগাল দেয়, বিবেচনাহীন বলে। ওদের খুব বিবেচনা।
গাড়ি চলল মন্থর গতিতে। এত মন্থর যে কোনো গাড়ির গতি হতে পারে তা উৎপলা কখনো কল্পনাও করতে পারেনি। এর চেয়ে মানুষ তো ঢের জোরে চলেই, ভেড়া ছাগুলো বোধহয় চলে। আর তার উপর কি ঝাঁকানি, মনে হয় যেন হাড়গোড় সব চূর্ণ হয়ে যাবে এখনই। সঙ্গে যে মানুষটা আছে সে যে কেমন তাও বোঝে না উৎপলা। কোনো সাহায্য করা কি দুটো সান্ত্বনার কথা বলা তো দূরে থাক, কাঠের মতো আড়ষ্ট হয়ে একেবারে পেছন ফিরে বসে আছে সে। ও নাকি দুটো পাশ করেছে, শহরে চাকরি করে, কলকাতা শহরে ছিল বছর 2, তবু মানুষ হতে পারেনি। সেকালে নববধূদের লজ্জার সেসব কাহিনী শোনা যেত, তার চেয়েও বেশি লজ্জা যেন ওর। সব স্বামীরই স্ত্রী সম্বন্ধে কৌতূহল থাকে, নানা রকমের সে কৌতূহল মেটাবার চেষ্টা করে, সুযোগ সুবিধা পেলেই আড়ে চায়। নিজের বিয়ে না হলেও এমনটা বিস্তর দেখেছে উৎপলা। কিন্তু এ কি, কাল থেকে লজ্জায় মাথাই তুললে না একবারও। এর চেয়ে একা যাওয়াও তার ভালো ছিল একখানা গাড়িতে। আর সারা জীবনই তো তাকে একা কাটাতে হবে এরপর থেকে। ও স্বামী আর যাই হোক, জীবনের সঙ্গী নয়। এই বন দেশে তার বাবা তাকে যখন নিঃসঙ্গ নির্বাসনী দিয়েছেন, তখন সে একাই এখানে সারা জীবন কাটাবে। বাপের বাড়িতে তো যাবেই না, তাদের চিঠিও দেবে না। দুঃখে, ক্ষোভে, অভিমানে আবারও 2 চোখ ছাপিয়ে জল ঝরে পড়ে উৎপলার। খানিক পরেই চারিদিক আঁধার করে সন্ধ্যা নেমে আসে। প্রথমে আকাশ লাল হয়, তারপর একসময় ঝুপ করে অন্ধকার। এমন ভয়াবহ নিঃসীম নিরন্ধ্র অন্ধকার জীবনে দেখেনি উৎপলা। ভয়ে বুকের মধ্যে হিম হয়ে আসে। কোনটা শূন্য মাঠ, কোনটা গ্রাম আর কোনটা জঙ্গল কিছুই বোঝবার উপায় নেই। শুধু কতকগুলো জোনাকি জ্বলছে, যেন অসংখ্য আগুনের ফুলকি উড়ে বেড়াচ্ছে চারিদিকে। সে আরো ভয়াবহ। সেদিকে চাইলে কোনো সান্ত্বনা তো মেলেই না, বুক দুরদুর করে। বর্ধমান জেলার গ্রাম, রাড়ের দিগন্ত জোড়া মাঠ চারিদিকে। জঙ্গল বিশেষ নেই বটে, ধুধু মাঠ, অবারিত অনন্ত। কোথাও ডাঙা, কোথাও বা চষা জমি, মধ্যে মধ্যে 2-1টা তাল কিংবা খেজুরের কুঞ্জ। তবু এ যেন আর এক রকমের ভয়াবহতা। হু 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 একটানা একটা ঝোড়ো হাওয়ার মতো বাতাস বইছে সর্বদা। সেই বাতাস গাড়ির ছইতে লেগে এবং কানের পর্দায় একটা বিশেষভাবে আঘাত করে সম্পূর্ণ পরিচিত কি একটা শব্দের সৃষ্টি করছে। কেমন একটা অপার্থিব মনে হয় সমস্তটা, গা ছমছম করে। এ যাত্রার কি শেষ হবে না? মনে মনে প্রশ্ন করে উৎপলা। পিঠটা চড়চড় করছে, ঠোকা খেয়ে খেয়ে মাথা টাটিয়ে উঠল। তবু গন্তব্যস্থলের কোনো চিহ্ন পর্যন্ত মেলে না। সময়ের হিসাব নিশ্চিহ্ন হয়ে একাকার হয়ে গেছে। কখন চেপেছে, ক ঘন্টা কাটল এ গাড়িতে, তার কোনো হিসেব নেই, ধারণাও নেই। গাড়োয়ান মুখে অদ্ভুত একটা শব্দ করছে মধ্যে মধ্যে। আগে এবং পিছিয়ে যে গাড়ি আসছে তা থেকে অস্পষ্ট একটা গুঞ্জন শোনা যাচ্ছে মাত্র। মানুষের উপস্থিতির এইটুকু শুধু প্রমাণ ওর চারপাশে। স্বামী তো বোধহয় বোবা, একটা সাড়া পর্যন্ত দেয়নি এখনো। হঠাৎ নিতাই একবার কথা কইলে, অত্যন্ত সংকোচের সঙ্গে, আড়ষ্ট ও অস্পষ্ট কণ্ঠস্বর। ওধারে একটা বালিশ দেওয়া আছে বোধহয়, তুমি শুয়ে পড়তে পারো এদিকে পা ছড়িয়ে, তাতে ঝাঁকুনি কিছু কম লাগবে। তবু ভালো, বোবা নয় তাহলে একেবারে। কথা বলবার সময়ও কিন্তু সে উৎপলার দিকে মুখ ফেরালো না। কাল রাত্রির ভয় বোধহয়। এত কুসংস্কারও এদের আছে, একেবারে জন্তু আর কি। স্বামীর প্রতি বিতৃষ্ণায় ওর মন ভরে ওঠে। তবে সে নিতাইয়ের প্রস্তাবটা গ্রহণ করে সঙ্গে সঙ্গেই। মনে হয় যেন এইটের জন্যই অপেক্ষা করছিল।
স্বামীর পাশ দিয়ে নতুন জুতো শুদ্ধ পা দুটো টান করে ছড়িয়ে দিয়ে সে শুয়ে পড়ে। আহ, এতে ঝাঁকানি লাগলেও অত কষ্ট হয় না, এটা তো মন্দ নয়, মনে মনে বলে উৎপলা। হাওয়াতে গরমও তত লাগে না, আরামে ওর চোখ দুটো বুজে আসে। কাল ওদের কলকাতার বাড়িতে কি গরমই গেছে, আজ বেশ ঠান্ডা, কিন্তু বোধহয় পাড়াগাঁয়ের দিকে একটু ঠান্ডা ঠান্ডাই থাকে, কে জানে। কখন যে ঘুমিয়ে পড়েছে তা উৎপলা কিছুই জানে না। হঠাৎ এক সময় কার হাতের মৃদু ঠেলাতে ঘুম ভেঙে যায়। ও নিতাই ডাকছে, ওর গায়ে হাত দিয়ে নিঃশব্দে ঠেলছে। উৎপলা ধড়মড় করে উঠে বসল। নিতাই খুব মৃদু কণ্ঠে ওর দিকে মুখ না ফিরিয়েই বললে, একটু সামলে বসো, বাড়ি এসে গেছে। তারপরেই একটা প্রচণ্ড হইচই, শাঁকের আওয়াজ, দেশি সানাই এবং অ্যাসিটিলিন গ্যাসের জোর আলো, তার উপর সেই ক্লান্তিকর পুরনো কতকগুলো আচার অনুষ্ঠান। এগুলো ছেলেবেলা থেকে অনেক দেখেছে উৎপলা, প্রায় সবই একরকম পরিচিত। দুই একটা আচার সামান্য একটু অন্যরকম, সেটা বোধহয় এদের নিজেদের বাড়ির নিয়ম অনুযায়ী। কিন্তু এই কি ওর শ্বশুরবাড়ির লোক? এইখানে সারা জীবন কাটাতে হবে ওকে? কালো কালো রোগা রোগা কতগুলো পুরুষ, তাদের সকলকারই গায়ে জামা আছে বটে, হয়তোবা সিল্কের জামাও আছে কারুর কারুর, কিন্তু তবু সবটা মিলিয়ে তারা আকৃতি প্রকৃতিতে একেবারে মাঠের চাষি। এদের নিজেদেরই কিষান কি রাখাল থেকে পৃথক করে বোঝা যায় না। আর মেয়েরা, এক গা করে গয়না আছে প্রায় সকলের গায়ে, অত না থাকলেই ভালো হতো বরং, কিন্তু যেমন সব কাপড় জামা আর তেমনি তা পরবার ছিল। বরণের সময় ওর শাশুড়ি একখানা সাবেক কালের, বোধহয় তাঁরও দিদি শাশুড়ির আমলের, বেনারসি জড়িয়ে এসেছিলেন বটে, কিন্তু প্রাথমিক কাজগুলো সারা হয়ে যাওয়া মাত্র তিনি সেটা ছেড়ে একখানা হলুদ মাখা আধময়লা মিলের শাড়ি পরে সুস্থ হলেন। ছেলেগুলো সব দিগম্বর এবং ধুলো কাদা সম্বন্ধে সম্পূর্ণ নির্বিকার। এরাই নাকি অতঃপর তার আত্মীয় ও আত্মীয়া। বাড়িটা অবশ্য মন্দ নয়, গ্রামে সব বাড়িই মাটির, শুধু এরা সম্প্রতি পাকা দোতলা বাড়ি করেছেন। বড় বড় খান ছয়েক ঘর, বিরাট দালান ওপর নিচে, সেদিক দিয়ে মন্দ নয়। ওদের সাবেক বাড়িতেও নিয়ে যাওয়া হলো ওকে। মাটির ঘর বটে, কিন্তু বেশ উঁচু উঁচু জানলা বসানো, শুকনো খটখটে পরিষ্কার। ওর দিদি শাশুড়ি পাকা বাড়িতে আসেননি, লক্ষ্মীকে নিয়ে পুরনো ভাড়ার ঘরেই রয়ে গেছেন। নাতবউকে কোলে বসিয়ে আদর করলেন, তারপর সঙ্গে করে ঠাকুর ঘরে নিয়ে গিয়ে লক্ষ্মীর আসনে প্রণাম করালেন। সবশেষে একটি সিঁদুর মাখা ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের টাকা ওর হাতে দিয়ে বললেন, এইটে মাথায় ঠেকিয়ে নিজের ক্যাশ বাক্সয় রেখে দিকে যা, কখনো খরচ করবি না। যদি কখনো আবার নতুন করে লক্ষ্মী পাততে হয় তো এই টাকা দিয়ে লক্ষ্মী পাতবি, নইলে তুই আবার তোর বউকে এই টাকা দিয়ে যাবি। খবরদার, মেয়েকে যেন কখনো দিসনি। লক্ষ্মী পরের বাড়ি চলে যাবেন, মেয়েরা সব পর ঘড়ি পান্তামারি, খাইয়ে দাইয়ে মানুষ করো, এতগুলি টাকা দিয়ে শুধু পরের বাড়ি পাঠাবার জন্য। ঘর বাড়ি যেমনই হোক, আসবাবপত্র খুব খারাপ নয়, আলমারি দেরাজ, এমনকি দুই একখানা হাতল ভাঙা চেয়ারেরও মুখ দেখা গেল। কিন্তু বিছানার কি কোনো বালাই নেই, যেমন সামান্য তেমনি ময়লা চিটচিটে। এ সম্বন্ধে এরা একেবারেই উদাসীন। এটা যে বিয়ে বাড়ি, এখন অন্তত একটু পরিষ্কার রাখা দরকার, এ কথাটা একবার মনেও হয়নি ওদের। আশ্চর্য,
এমন বিছানায় ওদের বাড়ির চাকরও শোয় না। এই রকমই একটা শয্যায় ওকে শুতে হবে নাকি, ভাবতেও যেন আতঙ্ক বোধ হয়। আর আছেই বা কি, কোথাও তো জড়ো করা কোনো বিছানাও দেখা যায় না। খাট বিছানা এরা চায়নি বলেই ওর বাবা দেননি, কিন্তু এর চাইতে চেয়ে নিলেই হতো। তবু উৎপলার মনে তখনও আশা ছিল যে ওর শোবার সময় হয়তো একটা ফর্সা চাদর পেতে দেবে। কিন্তু রাত যখন গভীর হলো তখন ওকে নিজের হাতে খাইয়ে ওর শাশুড়ি ওকে নিয়ে গেলেন তার নিজের ঘরে। আজ নাকি শাশুড়ির সঙ্গেই শুতে হয়, এবং যে বিছানাটা ও আসা পর্যন্ত পাতাই আছে দেখছে, ৩৬টা দিগম্বর শিশু যার উপর কাদামাখা গা ও পা নিয়ে নৃত্য করেছে সারাদিন, মুড়ি থেকে আরম্ভ করে ছড়ায়নি এমন জিনিসই নেই। একাধিক শিশু যার উপর কুকর্ম করার ফলে এখনো তার কোনো কোনো স্থান ভিজে, অম্লান বদনে সেই বিছানার উপরেই ওকে বসিয়ে সস্নেহে বললেন, তুমি শুয়ে পড়ো বৌমা, আমার সব কাজ চুকিয়ে শুতে আসা তো সময় হলে হয়, হয়তো সেই ভোরবেলা এসে একবার নিয়ম সেরে যাব। আমার যে আজ ঘুমোবার সময় মিলবে তা তো মনে হয় না। সে সময় উৎপলা একবার মরিয়া হয়ে উঠেছিল বইকি। সে কি চিৎকার করতে করতে ছুটে বেরিয়ে যাবে এ বাড়ি থেকে ওই মার ধরে? কিন্তু পথ যে জানে না, তাছাড়া এরা সংখ্যাতেও ঢের, ধরে ফেলবে, পাগল বলবে, মিছিমিছি সে এক কেলেঙ্কারি। তবে কি শাশুড়ির সামনেই তক্তপোষের নিচ থেকে বঁটিটা বার করে নিয়ে গলায় বসিয়ে দেবে? কিংবা শাশুড়ি চলে গেলে এই নতুন শাড়িটা গলায় বেঁধে ঝুলবে কড়িকাঠ থেকে? কিন্তু কিছুই করা হয় না, সাহসে কুলোয় না শেষ পর্যন্ত। জীবনের মায়া, সম্ভোগের মায়া বড় বেশি। তাছাড়া অল্প বয়সর, কৈশোর এবং যৌবন অনবরতই আশা ও আশ্বাস যোগায় মানুষের মনে। সত্যি সত্যি সাময়িকভাবে পাগল না হলে কেউ এ বয়সে আত্মহত্যা করতে পারে না। উৎপলাও পারলে না, বরং দুদিনের উত্তেজনা, উপবাস, রাত্রি জাগরণ, দৈহিক শ্রান্তি একসময় ওর সমস্ত চৈতন্যকে আচ্ছন্ন, অবসন্ন করে ফেলে। ঘুমে চোখের পাতা বুজে আসে। সেই অতিশয় মলিন এবং দিন বিছানাতেই ঘুমোয়ও, অজ্ঞান, অচৈতন্য হয়ে। একেবারে জ্ঞান হয় ওর ভোরবেলা, ননদের ডাকে। কখন যে শেষ রাত্রে শাশুড়ি এসে পাশে শুয়েছেন এবং মিনিট কতক বাদেই আবার উঠে গেছেন, কখন যে আরও ১০-১২টা ছেলে মেয়ে আর মেয়ে ছেলে সেই সংকীর্ণ বিছানাতেই অবিশ্বাস্যভাবে স্থান সংকুলান করে নিয়েছে, এমনকি ওর ননদের মেয়েটি ওর শাড়ির উপরে কুকর্ম করে আঁচলের অনেকখানি ভিজিয়ে দিয়েছে, তাও কিছুই জানে না। ননদের মুখে সকালে শুনলে মাত্র। ওর এই ননদ রমাটিকেই এ সংসারে একমাত্র ওয়েসিস বলা যেতে পারে, অন্তত উৎপলার তাই মনে হল। রমা ওরই এক বয়সী হবে, যদিও ইতিমধ্যে 2টি ছেলে মেয়ে হয়ে গেছে। ওর স্বামী শহরে চাকরি করে, তার ফলে ওর চালচলন, কথাবার্তা অনেকটা শহর ঘেঁষা। আর কিছু না হোক, সে পরিষ্কার কাপড় পরে এবং এই গ্রাম ও জেলার বাইরের জগতের খবর কিছু রাখে। এই জন্যই উৎপলা কৃতজ্ঞ। রমা ওকে ডেকে বললে, চলো বৌদি, আমরা ওধারের ঘাট থেকে কাপড় চোপড় কেচে আসি। এখানে তো বাথরুম নেই। কুয়াতলায় 40টা বেটা ছেলে জটলা করছে। আমাদের খিড়কির পুকুরেও ভিড়, সেখানে কাপড় কাচতে তুমি পারবে না। তার চেয়ে এই বেলা চৌধুরীদের পুকুর থেকে কাজ সেরে আসি, চলো। উৎপলা ঈষৎ ভীত কণ্ঠে বললে, সেখান থেকে ভিজে কাপড়ে আসতে হবে নাকি? না না, কাপড় জামা আমি নিয়ে যাচ্ছি, চলো না। কিন্তু সেখানে কাপড় ছাড়বো কোথায়? অসহায় ভয়ার্ত কণ্ঠে প্রশ্ন করে উৎপলা। ওরে পাগল, সেখানে ঢের জায়গা আছে। সে ঘাট খুব নির্জন, আর তার পাড় এত উঁচু যে কোথাও থেকে কিছু দেখা যায় না।
ওরা দুজন খিড়কির পথ দিয়ে বেরিয়ে বাগানের মধ্য দিয়ে খানিকটা চলে একেবারে হঠাৎ যেন মাঠে পড়ল। আসলে ওদের বাড়িটা গ্রামের এক প্রান্তে। ওদের সীমানার পর থেকেই শুরু হয়েছে চাষের জমি, দিগন্ত জোড়া সে মাঠ। মধ্যে মধ্যে সামান্য কিছু পতিত অনাবাদী জমি হয়তো আছে, সেখানে দুই একটা খেজুর কিংবা ছোট ছোট বন গাছের ঝোপ, আর আছে দুটো একটা তালের কুঞ্জ। এছাড়া আল দিয়ে ভাগ করা করা জমি। এটা শস্যের সময় নয়, সবে প্রথম লাঙল পড়েছে জমিতে, কিন্তু সেই সীমাহীন বিস্তৃতিরও একটা শোভা আছে। সেদিকে চেয়ে উৎপলা বিস্মিত হয়ে দাঁড়িয়ে গেল। ওদের বাগানে যেখানটা দিয়ে ওরা বেরোলো সেখানটা পাহাড়ের মতো। জমিটা উঠে গিয়েছে উঁচুর দিকে। ও দেশে এমনই উঁচু নিচু জমির অভাব নেই। শক্ত কাঁকুড়ে মাটি, উঁচু ঢিপিগুলোয় গাছপালা কম। এমনই একটা টিলায় উঠে আবার নেমে ওধারে যাবার কথা ওদের। কিন্তু একবার উপরে উঠে উৎপলার পা আর চলল না। সে অবাক হয়ে মাঠের দিকে চেয়ে দাঁড়িয়ে রইল। কি হলো গো বৌদি? রমা প্রশ্ন করে। দেখছি ভাই, এত জমি তো কখনো দেখিনি। এত জমি খালি পড়ে থাকে তা ভাবতেও পারি না। এ সবই তোমাদের জমি। এই এদিকে সোজা চলে গিয়েছে 300 বিঘে জমি এক বন্দে, সব তোমাদের। এছাড়া কালনার দিকে আরো 60 বিঘে জমি আছে। আবার বাবা তার মামার সম্পত্তি পেয়েছেন সেই ওকরসার দিকে, তাও 40-50 বিঘের কম নয়। বিঘে ঠিক কতটা তা উৎপলা জানত না। সে প্রশ্ন করলে, খুব ধান হয়? ধান? রমা একটু হাসল, বললে, খুব কম হলেও বিঘে পিছু 8 মণ বাঁধা। এখন 8 টাকা করে ধানের দর, মানে মণ পিছু। মনে মনে অঙ্কটা কষতে কষতে উৎপলা নেমে চলল। আগের দিন শেষ রাত্রে সামান্য ঝড় বৃষ্টি হয়ে গেছে। এখনো বাতাসে তার আর্দ্রতা, ভিজে মাটির সুদা সুদা মিষ্টি গন্ধ। চারিদিকে হু হু করে বাতাস বইছে, তাতে যেন একটা স্বপ্নের আবেশ মাখানো। তখনও সূর্য ওঠেননি, পূর্বাকাশ লাল হয়ে উঠেছে মাত্র। দূর চক্রবালের সে লালিমা এধারের নীলাভ অন্ধকারকে সম্পূর্ণ দূর করতে পারেনি। শুধু উঁচু তাল গাছের মাথাগুলোই তার একটু ছোঁয়াচ লেগেছে। তারই মধ্য দিয়ে চলতে চলতে হঠাৎ উৎপলার মনটা একটা অজানা খুশিতে ভরে উঠল। কিসের এ আনন্দ বোঝানো কঠিন। জন্মাবধি ওদের কেরানি বাগানের সেই সংকীর্ণ গলির ফাঁক দিয়ে আকাশ দেখা অভ্যাস। বাতাসে চিরকাল ডাস্টবিনের পচা গন্ধই পেয়ে এসেছে। এ যেন একেবারে নতুন বিস্ময়কর অভিজ্ঞতা। চারিদিকের কলকে গাছগুলো হলুদ রঙের ফুলে ভরা, তার সঙ্গে আরও কত অজানা ফুলের গন্ধ মিশে উন্মনা করে তুলেছে। সত্যি সত্যি একদিন এ দেশ ওর ভালো লাগবে নাকি? শেষ অবধি বাবার কথাই ঠিক হবে? রমা পাশ থেকে কুট করে প্রশ্ন করল, কাল তো সমস্তক্ষণই নাক তুলছিলে, আজ কেমন লাগছে এখন? উৎপলা যেন চমকে উঠল। কে বললে আমি কাল নাক তুলেছিলুম? আমাদের চোখ আছে গো ঠাকুরুন। তোমার মনের ভাব কাল ছিল যেন তোমাকে এই জঙ্গলের মধ্যে খুন করে ফেলবার জন্যই আনা হয়েছে। মনে মনে লজ্জিত হলেও উৎপলা মুখে জোর দিয়ে বলে, তা তো সত্যি কথাই। চিরদিন শহরে মানুষ হলুম, আজ হঠাৎ এই জঙ্গলে এলে ভয় করে না? জঙ্গলটা কোথায় দেখছো? এসব মাঠ না থাকলে শহরে বসে খেতে কি? তোমাদের মতো দেল টিপলে আলো আর কল টিপলে জল এসব নেই বটে, কিন্তু তেমনি শহরে যে আর কিছুই নেই। কি সুখে শহরে থাকে লোক তা বুঝি না। কাল গাড়ি চালিয়ে আস্তে আস্তে ওদের রাখালও এই কথাই বলেছিল।
অবশ্য তখন তার কথায় কান দেয়নি উৎপলা, কিন্তু এখন মনে পড়ে গেল। সে বলেছিল, বৌদি, তোমাদের কলকাতার পায়ে নমস্কার। একবার গিয়েছিলুম চাকরি করতে, একটা ওষুধের কারখানাতে কাজও পেয়েছিলুম, কিন্তু 1.5 মাস না যেতে যেতে পালিয়ে আসতে পথ পাই না। বলি, রক্ষে করো বাবা, রইল তোমার চাকরি। বললে বিশ্বাস যাবেন না বৌদি, 1.5 মাসেই শরীর কালি, শুকিয়ে আধখানা হয়ে গিয়েছিল। না পাওয়া যায় খেতে কোনো জিনিস, আর না পাওয়া যায় একটু বাতাস। আমাদের এখানে যেসব ফল গাছের তলায় পড়ে থাকলে কেউ ছোঁয় না, তাই কলকাতার লোক গাদা গাদা পয়সা দিয়ে কেনে। খাবার মধ্যে জানে শুধু নেওতক চা খেতে, আর কিছু জোটে? উৎপলার ধারণা ছিল ওরা শহরের লোক। যারা শহরের লোক নয় তাদের তাচ্ছিল্য করার জন্মগত অধিকার ওদের আছে। কিন্তু এখন এইসব উল্টো কথা শুনে চমকে ওঠে সে। এদের স্পর্ধা তো কম নয়। এদের এমন কি আছে যে শহরকে এত অবহেলা করতে সাহস করে? বেলে পুকুরে ঠান্ডা জলে গলা অবধি ডুবিয়ে বসে থাকতে মন্দ লাগলো না উৎপলা। যদিও সাঁতার না জানার জন্য একটু ভয় ভয়ই করছিল। এ কাদের ঘাট ভাই ঠাকুরজি? লোকজন তো নেই। ঠাকুরজি শব্দটা মুখে আটকায়, তবু জোর করে বলে। অভ্যাস তো করতেই হবে, লজ্জা করে লাভ কি? রমা উত্তর দেয়, এটা চৌধুরীদের পুকুর, ওদের আরো 2-3টে পুকুর আছে। তাছাড়া এখানে তো পুকুরের অভাব নেই, কত লোক আর একটা পুকুরে আসবে। স্নান সেরে ঘোমটা দিয়ে রমার পিছু পিছু বাড়ি ফিরে আসবার সময় উৎপলা ভালো করে বাড়িটা তাকিয়ে দেখল। ভেতর বাড়ি আর বার বাড়ি মিলিয়ে 10টা মরাই, বিরাট বিরাট মরাই। এগুলো কি ভাই? খড় দিয়ে জড়ানো ঘরের মতো। ধানের মরাই, তাও জানো না? এতে ধান থাকে, এক একটাতে প্রায় 1.25 মণ 150 মণ করে ধান আছে। এসব সরু ধান ঘরে খাবার জন্য রাখা হয়। 2-3 বছরের পুরনো ধান আছে, এখন যা খাচ্ছি সব পুরনো ধানের চাল। এত চাল খেতে লাগে? চমকে না উঠে পারে না সে। তা লাগে বই কি, লোকজন চাকর কিষেন তো কম নয়। তাছাড়া এদেশের লোক খায় বেশি, আর ক্রিয়াকর্ম তো লেগেই আছে। তোমার বিয়েতেই ভাই এক এক বেলায় 35 সের চাল লাগছে, শুধু বাড়ির লোকের জন্যেই। আর তা চোখেও দেখে উৎপলা। ভাতের কোনো মূল্যই নেই যেন। ওদের সেই রেশনে সপ্তাহে মাথাপিছু 1 সের 5-6 টাক চাল বরাদ্দ। বলতে গেলে ভাত গুনে গুনে খেতে হয়। এ অপব্যয় দেখে উৎপলা শিউরে ওঠে। এত ভাত মানুষ নষ্ট করে কি করে? একবার রমা উল্কার মতো কোন এক কাজের ফাঁকে এসে দাঁড়াতেই উৎপলা কথাটা বলে ফেলে। রমা হেসে উত্তর দেয়, ওটাকে আমরা নষ্ট বলে ধরি না ভাই। অত হিসেব করে চাল খরচ করার দরকারও হয় না। এ তো তোমাদের রেশনের চাল নয়। আমরা চাষি গেরস্ত, জমি সব ঘাসে চাষ করানো হয়। চালের অভাব আমরা বিশ্বাস করতে পারি না। তাছাড়া গরুরও অভাব নেই, ভাত ঠিক নষ্টও হয় না, গরুতেই খেয়ে নেয়। কটা গরু ভাই তোমাদের? আমাদের নয়, তোমাদের। 6টা হেলে গরু, যারা হাল বয়, 2টো হেলে মোষ, আর দুধ দেবার গরুও 6-7টা হবে। দুধ কত হয়? দুধ এখন কমে গেছে, 24-25 সেরের বেশি হয় না। নইলে এক সময় 1 মণ অবধি দুধ হতো। আগে মোষ ছিল একটা, তার দুধ থেকে শুধু ঘি হতো, সে দুধ কেউ খেত না। চারিদিকের প্রাচুর্যে যেন হাঁপ ধরে উৎপলার। ওর বউ ভাত দুপুর থেকেই খাওয়ানো শুরু হলো। ভাত, ডাল, চচ্চড়ি, শুক্তো, মাছ আর 2 রকমের মিষ্টি। উপকরণের বাহুল্য নেই। লুচি খাওয়ানোর কথা কেউ কল্পনাও করে না।
কিন্তু পরিমাণ দেখে চমকে উঠতে হয় বই কি। লোক যে কত খেলে তার ইয়াত্তা নেই। গ্রামের মেয়েরা প্রায় প্রত্যেকেই ছাদা বেঁধে নিয়ে গেল 2-3 জনের মতো। মাছ এক একটা লোক কম করেও খেলে আধশে। আগের দিনে তৈরি 4 মণ বোঁদে এবং সমপরিমাণ পান্তুয়া নিঃশেষে উড়ে গেল। 4টে নাগাদ রমা ওকে খবর দিয়ে গেল যে 7 মণ চাল তখনই রান্না হয়ে গিয়েছে, হয়তো আরও রাখতে হবে। জীবনযাত্রার বহিরঙ্গে উপকরণের যে অভাব কাল এসে পর্যন্ত ওকে পীড়া দিচ্ছিল, আজ সত্যকার উপাদানের প্রাচুর্য দেখে সে অভাববোধের জন্যই ওর লজ্জা হতে লাগলো। এত রান্না এবং পরিবেশনের জন্য হালুই কর আসেনি। আত্মীয় ও আত্মীয়ারাই কেউ কেউ লেগে গেছেন। ওর শাশুড়ির কোলে তখনও কচি ছেলে, কিন্তু তবু তিনি যে অমানসিক পরিশ্রম করছেন তা দেখলে বিস্ময় লাগে। দিদি শাশুড়ি, পিস শাশুড়ি, কারুরই নিঃশ্বাস ফেলবার অবকাশ নেই। এত কি করে খাটেন ভাই ওরা? বিস্মিত উৎপলা প্রশ্ন করে রমাকে। রমা হেসে জবাব দেয়, ওরা তো আর পরের সংসারে খাটছে না, নিজের সংসারে খাটবে, ইয়ার আশ্চর্য কি? কাজটা যখন নিজের কাজ বলে ঠিক ধারণা হয় তখন আর খাটুনিটা লাগে না। ভয় কি, তুমিও একদিন ওই রকমই খাটবে। কথাটা উৎপলার বিশ্বাস হয় না। ওদের শহরের জীবনে দাসী, চাকর, রাঁধুনি, গাড়ি, ট্রাম, বাসের ঠাস বুনন, যেখানে হাত পা কোনো কাজেই লাগে না। কাজের কথায় ওদের ভয় করে। কিন্তু মনটা ওর আবার বিষাক্ত হয়ে ওঠে ফুলসজ্জার সময়। স্বামী কেমন তা জানে না সে। স্বামী সম্বন্ধে শ্রদ্ধা গড়ে ওঠার অবকাশ পায়নি তখন, বরং একটা অনুকম্পার ভাবই আছে। তবু ফুলসজ্জা শব্দটি ঘিরে একটা স্বপ্ন প্রত্যেক বাঙালির মেয়ের মনেই রচিত হয় কৈশোরের পূর্বাভাস থেকে। উৎপলারও তা ছিল। কিন্তু এই কি ফুলসজ্জা! ফুলের মধ্যে এলো কাঠ চাপার 2 ছড়া ছোট মালা, তাও গড়ে নয়, এক হালি। রমাই কোনো রকমে গেঁথে দিলে। আর সজ্জা নতুন তো নয়ই, একটু ফর্সা বিছানার কথাও কারোর মাথায় এলো না। সেই কদিনের অসংখ্য কুটুম্ব অধ্যুষিত মলিন সজ্জা এবং চিটচিটে ময়লা বালিশেই বরবধূর জীবনের সর্বশ্রেষ্ঠ রাত্রি অতিবাহিত করার ব্যবস্থা হল। কথাটা যে কোনো শহরের মেয়ে, তা সে যত গরিবই হোক, তার কাছে অবিশ্বাস্য। তবুও শেষ মুহূর্তে বোধ করি নতমুখী বধূর কঠিন দৃষ্টির দিকে চেয়েই রমার মনে পড়ে গেল। সে আর কিছুই হাতের কাছে না পেয়ে নিজের একখানা শাড়ি এনে ভাঁজ করে পেতে দিল বালিশ ও বিছানার উপর। নিরীহ পাড়াগাঁয়ের অল্প শিক্ষিত স্বামী, তবু 2-4টে কথাবার্তার পর মনের ঔদাসীন্য ও অনুকম্পার ভাব যেন কেটে যায়। নিতাইয়ের সাধারণ বুদ্ধি এবং অভিজ্ঞতা বরং ওর পরিচিত অনেকের চেয়েই বেশি। শান্ত বটে, কিন্তু নির্বোধ নয়। স্বামী হিসেবে ঠিক অবজ্ঞা করার মতো নয়। আরো কিছুক্ষণ পরে উৎপলা অবাক হয়ে দেখে নিতাইয়ের বাহুবন্ধনের মধ্যে গিয়েও তো সে ঘৃণা বা অবজ্ঞায় শিউরে উঠছে না, বরং যেন কেমন ভালোই লাগছে। ওর আদরে যে শিহরণ তা পুলকেরই। একসময় নিজের মনের কাছেও স্বীকার করতে হয় উৎপলার। সেও 2-একটা কথা কয়। আড়ি পাতার ব্যাপার ছিল প্রথম রাত্রে। শেষ রাত্রে আত্মীয়রা শ্রান্ত হয়ে ঘুমিয়ে পড়ায় ওদের কথাবার্তা সহজেই এগিয়ে চলে। এই আলাপ ও রাত্রি জাগরণে ক্রমে একটা আসক্তির ছোঁয়াচ লাগে। উৎপলার মনের বিষও এই অবসরে বেরিয়ে আসে একবার। নিতাই একটু চুপ করে থেকে উত্তর দেয়, দেখো, স্বামী স্ত্রী যদি পরস্পরের মনের মতো না হয়, তাহলে ফুল আর সজ্জার সমস্ত আড়ম্বরই ব্যর্থ হয় নাকি? ভবিষ্যতে ঠিকমতো মনের মিল না হলে
বরং সেই আড়ম্বরের স্মৃতিটা উপহাস করতে থাকে। তুমি আর আমি যদি আমরা পরস্পরকে শ্রদ্ধা ও প্রীতির সঙ্গে গ্রহণ করতে পারি, তাহলে সজ্জা নতুন হলো কি না হলো, ফুলের প্রাচুর্য রইল কি না রইল, তাতে কি আসে যায়? বনবাসে সীতাদেবী তৃণশয্যাতে শুয়ে রামের বাহুকে উপাধান করে যে তৃপ্তি পেয়েছিলেন, পরবর্তী জীবনে রাজবাড়িতেও সে তৃপ্তি পাননি। তাই নয় কি? তুমি তো অনেক পড়াশুনো করেছ। নিতাই কলেজে পড়েছে 2 বছর, এটা শোনা থাকলেও ঠিক এ ধরনের কথা ওর কাছ থেকে আশা করেনি উৎপলা। এখন স্নেহ এবং শ্রদ্ধায় ওর মন যেন উপচে উঠল। ও একটু গাঢ় কণ্ঠে বললে, তুমি একবার উঠে বসবে? নিতাই বললে, কেন বলো তো? বসো না লক্ষ্মীটি। নিতাই মাথা তুলতে উৎপলা ওর পায়ের ধুলো নিয়ে বললে, তুমি আমাকে মাফ করো। এত ছোট কথা নিয়ে মনে ক্ষোভ রাখাই অন্যায় হয়েছিল আমার। ওকে একেবারে বুকের মধ্যে টেনে নিয়ে নিতাই সস্নেহে বললে, তুমি একটু পাগল আছো দেখছি। তবে একটা কথা বলে রাখি, তুমি যখন এ বাড়িতে ঘর করতে আসবে, মানে একটু পুরনো হবে, তখন তোমার বিছানা বালিশ নিজের মনের মতো করে রেখো, কেউ কিছু বলবে না। এমনকি বাড়ির সবাইকার বিছানাই যদি পরিষ্কার রাখতে পারো, তো এরা কৃতজ্ঞই থাকবে। আসলে পেরে ওঠে না এরা। দেখছো তো মা পিসিমার খাটুনি। নিতাইয়ের বুকে মাথা রেখে সুখে ও নিশ্চিন্তে নিঃশ্বাস ফেলে উৎপলা। আর কোনো ভয় নেই ওর। স্বামীকে যে সে শ্রদ্ধা করতে পারবে, এই জেনেই সে নিশ্চিন্ত। ভোরবেলা সে সন্তর্পণে ঘরের দোর খুলে যখন বাইরে বেরিয়ে এলো, তখনও উৎসব বাড়ির কর্মক্লান্ত পরিজনরা কেউ ওঠেনি, ভালো করে ফর্সাও হয়নি। সে নিঃশব্দে দালানের বিছানাগুলো বাঁচিয়ে উপরের ছাদে উঠে গেল। আহ, কি শান্তি! মাঠের সমুদ্র দিক চক্রবাল ছাড়িয়ে দূর থেকে দূরান্তরে কোথায় চলে গিয়েছে। পশ্চিম দিকের সুদূর দিগন্তে তখনও নক্ষত্র রয়েছে 2-1টি, কিন্তু পূর্ব দিকের আকাশ যেন ওরই সুখে আর লজ্জায় রাঙা হয়ে উঠেছে। মিষ্টি ঝিরঝিরে ভোরাই হাওয়া ওর রাত্রি জাগরণ ক্লিষ্ট তপ্ত কপলে ঠান্ডা চন্দনের প্রলেপ লাগিয়ে দিল। তবু ঘুম এলো না তখনও, বরং বিস্ফারিত নেত্রে সে প্রকৃতির এই অদৃষ্টপূর্ব সৌন্দর্যের দিকে তাকিয়ে রইল। মনে হলো মিষ্টি বাতাসের মধ্য দিয়ে ওর স্নেহপরায়ণ বাবারই হাতের মঙ্গল স্পর্শ ভেসে আসছে, তার আশীর্বাদ বহন করে আনছে এই ফুলের গন্ধ। বাবাই ঠিক বুঝেছিলেন, তিনি ওর সত্যকার কল্যাণ চিন্তাই করেছিলেন। সে সুখী হবে এখানে। এই গৃহ, এই স্বামী, এই আত্মীয় আত্মীয়াদের শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করতে, আপন বলে গ্রহণ করতে আর কোনো দ্বিধা নেই। যে জীবন সে পিছনে ফেলে রেখে এলো, তার জন্য কোনো ক্ষোভ নেই। ওর এই নতুন জীবনে ও সম্পূর্ণ সুখী। মনে মনে সে বাবাকে প্রণাম জানালে, আর প্রণাম জানালে পূর্বাকাশের দিকে চেয়ে অদৃশ্য ওর অদৃষ্ট দেবতাকে, যিনি পরম মাধুর্যে ওর জীবনকে পরিপূর্ণ করে দিলেন।
নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।